হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি বর্তমান সময়ের সবথেকে আলোচিত ও সমালোচিত নাম চিন্ময় কৃষ্ণ দাসের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চিন্ময় কৃষ্ণ দাস এমন একজন ব্যক্তিত্ব যিনি সনাতন সম্প্রদায়ের একজন অত্যন্ত জনপ্রিয় মুখ, কিন্তু সাম্প্রতিক সময়ে ওনার বিরুদ্ধে ওঠা অভিযোগ ওনাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব ওনাকে সাধারণ মানুষের কাছে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ওনার বক্তৃতা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা ওনাকে সনাতনী সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চিন্ময় কৃষ্ণ দাস হলেন মূলত বাংলাদেশের একজন হিন্দু সন্ন্যাসী এবং এমন এক সম্প্রদায়ের নেতা যিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র। চিন্ময় কৃষ্ণ দাস 1985 সালের মে মাসে জন্মগ্রহণ করেন। ওনার বর্তমান বয়স 39 বছর। চিন্ময় কৃষ্ণ দাসের জন্মগত সূত্রে নাম ছিল চন্দন কুমার ধর। সনাতন ধর্মের মানুষের কাছে উনি চিন্ময় প্রভু নামেও পরিচিত। চিন্ময় কৃষ্ণ ধরের প্রারম্ভিক জীবনের সূচনা হয় যখন ওনার বয়স ছিল মাত্র 6 বছর। ছোটবেলা থেকেই মাতা জগদেশ্বরী তথা ছিন্নমস্তা কালী দেবীর প্রতি ছিল ওনার গভীর অনুরাগ এবং রামপ্রসাদের একটি ভজন কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি, এই ভজনটি ছিল ওনার বাস্তব জীবনের অনুসারের পথ। এরপর উনি এক যোগী পুরুষের সান্নিধ্যে প্রারম্ভিক অনুশীলনের পথ অনুসরণ করা শুরু করেন। চিন্ময় কৃষ্ণ দাসের জন্মদাত্রী মাতা ছিলেন সেই যোগী পুরুষের শিষ্যা। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের পারিবারিকভাবে পরিচিত। ওনার অনেক প্রভাব ছিল চিন্ময় কৃষ্ণ দাসের পরিবারে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আদর্শিক জীবনধারা চিন্ময় কৃষ্ণ দাসকে অনেকটাই অনুপ্রাণিত করেছিল। চিন্ময় কৃষ্ণ দাসের গৃহে মাতা ছিন্নমস্তা কালী আবির্ভূত হয়েছিলেন। একদিন স্বয়ং মাতা জগদম্বার স্বপ্ন আদেশেই উনি কৃষ্ণ ভগবানের প্রতি আগ্রহ অনুভব করেন। এরপর কৃষ্ণদাস বাবাজি নামক এক সন্ন্যাসীর সান্নিধ্যে আসেন চিন্ময় কৃষ্ণ দাস। শুরু হয় ওনার আধ্যাত্মিক জীবনের সূচনা। যুক্ত হন ইসকনের সঙ্গে। ইসকনের ভক্তি ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার পর উনি উপলব্ধি করেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্যই হল ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করা। শাস্ত্র অধ্যয়ন, মন্ত্র জপ এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে তা আরও গভীরতা পেতে থাকে। এরপর থেকেই চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন ধর্মের প্রচার করতে আরম্ভ করেন। বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারীতে অবস্থিত একটি বৈষ্ণব ধর্মীয় কেন্দ্র পুণ্ডরিক ধাম, এখানকার প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। এই ধাম বাংলাদেশে ইসকনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বাংলাদেশের সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। এই পুণ্ডরিক ধাম রাধারানীর বাপের বাড়ি হিসেবেও অধিক পরিচিত। ইসকনের আচার্যবর্গের অন্যতম শীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই পুণ্ডরিক ধাম থেকেই বাংলাদেশে প্রথম মন্দির ভিত্তিক ইসকনের কার্যক্রম শুরু করেন। এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানের নেতৃত্ব দেওয়ার কারণেই চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের ওপর রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। গত 31শে অক্টোবর ফিরোজ খান নামে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এর স্থানীয় এক নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। মামলাটির অভিযোগে বলা হয়েছিল যে 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভের ওপর কিছু ছাত্র নেতা স্বাধীনতা সৌধে ইসকনের জাফরান পতাকা তুলেছিল বলে অভিযোগ রয়েছে। 25শে অক্টোবর বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি মাঠে একটি মহা সমাবেশের আয়োজন করা হয় এবং এই সমাবেশে তাদের 8টি দাবি জানান, যার মধ্যে ছিল সংখ্যালঘু নিপীড়নের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,
সংখ্যালঘু বিশেষ মন্ত্রণালয় গঠন, মন্দিরের সম্পত্তি পুনরুদ্ধারের আইন ইত্যাদি। এই ঐক্যবদ্ধ সংগঠনের মুখপাত্র হিসেবে ছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। সমাবেশে কিছু ছাত্রনেতা বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের জাফরান পতাকা তুলেছিল, যা রাষ্ট্রদ্রোহের শামিল। 2024 সালের 25শে নভেম্বর এই রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা ট্রিবিউনের খবরে জানা যায়, দলকে না জানিয়ে মামলা দায়ের করার জন্য ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারপত্রে দলের নীতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও উল্লেখ করা হয়েছে। 2024 সালের 26শে নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম 6ষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তাকে জামিন আবেদন নাকচ করে আটকের আদেশ দেন। চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীরা হেফাজতে থাকাকালীন সময়ে তাকে ধর্মীয় রীতি অনুসরণ করার অনুমতি দেওয়ার অনুরোধ করেছিলেন, যাতে আদালত জেলের নিয়ম মেনে চলার নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীরা আদালত ভবনের সামনে বিক্ষোভ করে, যা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সহিংস হয়ে ওঠে। সহিংসতার সময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কিছু ব্যক্তি কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ফলে আইনজীবী এবং অন্যান্য সংগঠন ইসকনের উপর নিষেধাজ্ঞার দাবিতে দেশব্যাপী পাল্টা প্রতিবাদ করে। পরের দিন চট্টগ্রাম আদালতে বিচারক কার্যক্রম বর্জন করেন। 2024-এর 3রা ডিসেম্বর চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি আরও স্থগিত করা হয়েছিল 2রা জানুয়ারি 2025 পর্যন্ত, কারণ তার পক্ষে কোনো আইনজীবী গোষ্ঠীর হুমকি এবং চাপের ভয়ে আইনজীবীরা শুনানিতে আসেননি। জানা যায়, চিন্ময়কৃষ্ণ দাস পূর্বে ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু ওই সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত 2024 সালের জুলাই মাসে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়। কয়েকদিন আগে চট্টগ্রামের হাজরিগলিতে একটি সংঘর্ষের ঘটনার পরে ঢাকার সংবাদ সম্মেলন করে ইসকন থেকে জানানো হয়েছিল যে চিন্ময়কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগও রয়েছে। 2013 সালের 6 অক্টোবর ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস তার ওপরে সাময়িক বিধিনিষেধও আরোপ করেছিল, যেখানে জানানো হয় 18 বছরের কম বয়সী কেউ যাতে চিন্ময়কৃষ্ণ দাসের সান্নিধ্যে না যায় এবং চিন্ময়কৃষ্ণ দাস যাতে ইসকনের কোনো অবকাঠামোতে রাত্রিযাপন না করতে পারে। চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।